বেরিয়ে আসছে বেনজিরের একের পর এক অপকর্ম। গোপালগঞ্জে গায়ের জোরে পিলার বসিয়ে জমি দখল, রিসোর্ট করার আগে ড্রোন দিয়ে নকশা করেন সাবেক আইজিপি। দোষারোপের চক্রে আজকে মালয়েশিয়ার শ্রমবাজার, হাজার হাজার কর্মীর স্বপ্নভঙ্গে সরকারের দায় দেখছেন না প্রতিমন্ত্রী, নতুন বাজার খোঁজার দায়সার আশ্বাস। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। এবং শুরু হলো ঈদযাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি, শতভাগ মিলছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের টিকিট। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে নিউ ইয়র্কে খেলা দেখেছেন পাকিস্তানি ভক্ত। ম্যাচের ফলাফলে হতাশ হলেও সাকিব আল হাসানকে কাছ থেকে দেখতে পেরে খুশি তারা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে পাওয়া পানির বোতল স্মৃতি হিসেবে রেখে দিতে চান ওই পাকিস্তানি সমর্থক। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সামনে দুজন পাকিস্তানি সমর্থক আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। Which team did you support today? Bangladesh. So definitely you are disappointed. I mean, I expected it, but it was a nice game. Inshallah, I hope they will come back stronger in the next game. Few days later, India and Pakistan will play in this stadium. Do you think this time Pakistan win against India? Inshallah, I think they will get this game because they have a more stronger bowling attack since Mohammad Amr came back. So I'm pretty sure that they will win this game. Are you a fan from any cricketer of Bangladesh? Shakib Al Hasan. So you must be disappointed today seeing his perform like this. I mean, everybody has their days, so it's okay. Shakib, he played really well today. He was taking his time since he knew that there was like a less chances to win this game. And one important thing that Shakib Al Hasan gave me this water bottle. I have the video, and thanks Shakib Al Hasan, and I think he will play really good in next game. Can you show me the flag? Maybe it's. সো তিনি পাকিস্তানি সমর্থক, কিন্তু তিনি বাংলাদেশের ফ্ল্যাগ তার গায়ে জড়ানো। একই সঙ্গে তিনি সাকিব আল হাসানের ফ্যান। এভাবেই বিশ্বব্যাপী তার খ্যাতি তিনি পেয়েছেন এবং অগণিত সমর্থকের হৃদয় জয় করেছেন। যেমন এই সমর্থককে পানির বোতলটা তিনি দিয়েছেন, নিশ্চয়ই তিনি তৃষ্ণাতুর ছিলেন। তার কাছে একটু জানতে চাই যে তার তৃষ্ণা মিটেছে কিনা। She's been asking me for this. Actually, she's my Shali. Okay. So I'm not gonna give this to anybody, and I'm gonna put the tag on and keep it forever with me. আমরা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি, অ্যান্ড আমার দুলা ভাই উনি তো উনি আস করছিলেন ওয়াটারের জন্য, অ্যান্ড উই আর সো হ্যাপি টু সি হিম। আসলে সমর্থকরা সাকিবকে কাছ থেকে দেখে কতটা খুশি তাদের চোখে মুখে, তাদের এক্সপ্রেশনে দেখা যাচ্ছে। আসলে এই শুধু পানি দিয়ে এই আনন্দ না, আমরা চাই সাকিব মাঠে পারফর্ম করুক, বাংলাদেশ দল জিতুক। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করছে আর কয়েকদিন পর। এই হাসি খুশি মাঠের পারফরমেন্স দিয়েই সমর্থকদের মুখে ফুটবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অন্য প্রসঙ্গ, গোপালগঞ্জের শাহপুরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা দিয়ে প্রথমে নকশা করেন, পরে ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নেয় তার লোকজন। স্থানীয়দের ভয় ভীতি দেখিয়ে লিখে নেন সম্পত্তি। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন সাদা দাকুন। হিন্দু অধ্যাসিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়ন, এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল। 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি, ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে
প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা সব এই জায়গায় জনগণ সবই মরে দেবো আমরা। আর বাইরে হাই যায় না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি, আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল হয়ে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমিতে করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। 7 গুণ বেশি টাকা দিয়েও কার দোষে মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 কর্মী? এমন প্রশ্নে একে অপরের উপর দায় চাপাতে ব্যস্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সি সংগঠন বাইরার গাফিলতিকে দুষছেন এই খাতের ব্যবসায়ীরা। তবে এত কর্মীর স্বপ্নভঙ্গে সরকারের কোনো দায় দেখছেন না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। শোনালেন নতুন আশার বাণী। প্রসূন আশিসের রিপোর্ট। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই বিশাল স্বপ্ন নিয়ে দেশটিতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে 5,27,000 কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার দাবি ওঠে তখন। তবে প্রায় 2000 এজেন্সির মধ্যে মাত্র 101টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর বেঁধে দেয়া 79,000 টাকার পরিবর্তে প্রতি কর্মীর কাছ থেকে অন্তত 7 গুণ টাকা নিয়েও 30,000 কর্মীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলো। এদিকে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয়ার সময়সীমা আগে থেকেই 31 মে পর্যন্ত বেঁধে দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির টনক নড়েনি। শেষ সময়ে স্বাভাবিকের চেয়ে 4 গুণ বাড়তি টাকায় কিনতে হয় বিমানের টিকিট। কর্মীর টাকা ফেরত দেওয়ার পরামর্শ তাদের। এদিকে বিমানের টিকিট সংকটকে দায়ী করলেও তা মানতে নারাজ বাইরা মহাসচিব। 20 মে 21 মে ভিসা দিচ্ছেন, সেটা ডেট দিচ্ছেন 21 আগস্ট 20 আগস্ট, কিন্তু আমার জন্য আপনি সময় দিলেন যাওয়ার জন্য 6 দিন 8 দিন 9 দিন মাত্র। এখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে টিকিট নিয়ে কী করে যাবে লোকটা? সরকার অবশ্যই নেগোসিয়েশন করতে পারতো, বাইরে আমাদের এমবেসিকে সহযোগিতা করতে পারতো। যারা যাইতে পারবে না তাদের সম্পূর্ণ টাকা ওয়ার্কারদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি ফার্দার রিভিউ করে অন দ্যাট কেস, আমরা তো সেক্ষেত্রে হয়তো এদেরকে আবার রিভাইজ করা যেতে পারে। ওরা যাতে ক্ষতিগ্রস্ত নয়, বিমান ভাড়ার জন্য কেন যেতে পারে না? টিকিট পায় না এই জন্য যেতে পারে নাই, ভাড়া বেড়ে গেছে এই জন্য কোনো লোক থেমে আসে, এটা আমার মনে হয় না। আর এত কর্মীর স্বপ্ন চুরমার হলেও সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি প্রবাসী কল্যাণ মন্ত্রীর। বললেন, বন্ধ হবে না মালয়েশিয়ার বাজার, কর্মী পাঠাতেই চুক্তি হবে আবারও। বন্ধ হবে না, তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। আবার কৌটাভিত্তিক আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা আটকা পড়ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে প্রেরণের ব্যবস্থা করব। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফলাতি নেই। মালয়েশিয়া বন্ধ হলেও শ্রমবাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার কথাও বলেন প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে সরকার ক্ষুব্ধ বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান, অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হবে। সম্প্রতি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা। তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে, কিন্তু আসলেই কি তাই? ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছড়ানোর নীতি তাদের, কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই। সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি।
তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতায় ফেসবুক কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে। এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে 2001 থেকে 8 সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে। তারপরও এই বিষয়গুলো আমলে নেওয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে। এতে একটি বিষয় স্পষ্ট হয়, মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে। এসব বিষয় আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য প্রতিমন্ত্রী বলছেন, এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য 25 মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত। এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন, কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি। যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা। এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার কোনো ব্যাখ্যা তারা দেয় না। এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই। 2013 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে। সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক। আর এ কারণেই তাদের উপর নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়গ। মেটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে। এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেটাকে। দে হ্যাভ টু বি কেয়ারফুল, যে যাকে তাকে দিয়ে সব রিপোর্ট যাতে না করে, তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না। ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে, প্রতিবেদনগুলি যে বায়াসড হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয়, আমরা কাউন্টার মেজার নিব। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে, যার শুরু এই প্রতিবেদন। ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইউই এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয়, না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয়। সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের লকার থেকে 2.25 কোটি টাকা মূল্যের 150 ভরি স্বর্ণ গায়েব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে।
খেলাপি ঋণ, তারল্য সংকট এবং অর্থ পাচার সহ নানা কারণে অস্থিরতা বিরাজ করছে দেশের ব্যাংকগুলোতে। ঠিক তখনই কিন্তু চট্টগ্রামের যে চকবাজার একটি ইসলামী ব্যাংকের শাখা রয়েছে, সেখান থেকে প্রায় 150 ভরি প্রায় 2 কোটি টাকা মূল্যের স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যাংক পাড়া জুড়ে। আমরা এখানে অনেক গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আসলে এরকম যদি অস্থিরতা বিরাজ করে তাহলে তারা নিরাপত্তার স্থান হচ্ছে হয়ে গেছে এবং তিনি সেটি লকার থেকে সেটি পায়নি। এরপরে কিন্তু তিনি থানায় অভিযোগ করেছে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে, যেটি বাজার মূল্য 2 কোটি টাকা। যদিও থানা কর্তৃপক্ষ বলছে তাদের কোনো অভিযোগ করা হয়নি। আমরা এখানে যে ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক শফিকুল মৌলা চৌধুরীর সাথে কিছুটা কথা বলেছে। তিনি বলছেন যে এটি যে মালিক সেই এই স্বর্ণগুলো নিয়ে গেছে বলে তার অভিযোগ, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে সেটি বলছেন এখানকার মালিক। এবং তারা বলছেন যে এটা আইনি প্রক্রিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নিয়ে আসলে কি করবে কি করা যাবে না। কিন্তু এখন বিষয় হচ্ছে ব্যাংক সাথে যখন অস্থিরতা চলছে তখন কিন্তু ব্যাংকের মালিক এবং ব্যাংকের কর্মচারীদের নিয়ে কিন্তু নানা অভিযোগ নিয়ম আছে যে টাকা এবং স্বর্ণ অলংকার গায়েব হয়ে যাওয়ার, উধাও হয়ে যাওয়ার নানা অভিযোগ রয়েছে। তারপরও কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু গ্রাহকদের মধ্যে এক ধরনের আমরা আস্থার সংকট দেখতে পাচ্ছি। একজন তারা বলছে ভরসার একমাত্র জায়গা হচ্ছে এই ব্যাংক। সেই ব্যাংক থেকে যে টাকা উঠে যায়, স্বর্ণ উঠে, তাহলে তারা যাবে কোথায়? এরকম অনেক গ্রাহক আমাদেরকে বলেছেন। এই ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু সাংবাদিকের সাথে কথা বলবেন, সেই বিষয়ে আমরা জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ব্যাংক থেকে স্বর্ণ গায়েব হয়ে যাওয়া। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার 30 থেকে 40% বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। তবে ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনতে পারছেন না বলে অভিযোগ তাদের। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আনন্দের বিষয়। কোরবানির ঈদ তাই প্রতি বছরের মতো বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিক্সের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেওয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। ইনকাম লেভেলটা বাড়তেছে না, কিন্তু প্রোডাক্টের দামটা শুধু বেড়েই যাচ্ছে। এই বছরে পার ফ্রিজে 2 থেকে 3 হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদেই কেনা লাগতেছে। আমরা সেই হিসাবে আমরা যে খুব বড় ফ্রিজ নিচ্ছি তাও না। বাস্তবতা স্বীকার করে ঈদ কেন্দ্রিক বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। যদিও এলসি জটিলতায় চাহিদা মতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। র মেটেরিয়ালস কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি, সব কিন্তু বাংলাদেশের আমাদের কোম্পানি কিন্তু প্রোডাকশন করতে পারছে না। ফ্রিজের পাশাপাশি আপনার ওয়াশিং মেশিন, টিভি, তারপর আবার এখন গরম পড়তেছে, এসিটাও যাবে। লাস্ট ইয়ারে আমাদের ডিপ ফ্রিজের ভ্যারাইটি ছিল 12 থেকে 15টা মডেল, আর এই বছর আমরা মাত্র 4টা মডেল পেয়েছি। আশাবাদী যে না, এবছর আলহামদুলিল্লাহ ঈদে ভালো একটা সেল হবে আমাদের। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসি ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে সিলেটের 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এই মুহূর্তে সিলেট শহরের সোভানি ঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের সোভানীঘাট এলাকায়। আমার পিছনে যেই পানিতে টইটুম্বুর দেখা যাচ্ছে, এই এলাকাটি হচ্ছে কি 15 নম্বর, আমার ডানে হচ্ছে গিয়ে 22 নম্বর ওয়ার্ড। এই উপকণ্ঠ আবাসিক এলাকা এবং যতরপুর সহ এই পুরো এলাকা, সোভানীঘাট এলাকা পুরো পানিতে একেবারে নিমজ্জিত। তবে এই পানি প্রথমে যেই বিপদসীমার উপরে উঠেছিল সুরমার, তখন পানি একেবারে ভরে গিয়েছে। এখন পানি নামছে খুব ধীর গতিতে। যদিও সুরমা নদীর পানি এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে ঠিক বিপদসীমার বরাবর অতিবাহিত হচ্ছে। অন্যদিকে সুরমা এবং কুশিয়ারার
তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি হচ্ছে কি কানাইঘাটের সুরমা নদী বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারা, অমলসিদে এবং ফেঞ্চিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট নগরীর 5 থেকে 6টি ওয়ার্ড এইভাবে পানিতে নিমজ্জিত হয়ে আছে। বিশেষ করে নিম্নাঞ্চলে যে পানি ঢুকেছে এখন এটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা, জকিগঞ্জ, কানাইঘাট সহ প্রায় 60টি উপজেলা, অন্যদিকে বালাগঞ্জ, বিশ্বনাথ, 60টি উপজেলার মানুষ পানিবন্দী হয়েছে। 3 লাখের বেশি মানুষ এইভাবে জলাবদ্ধতার মধ্যে এখনও ডুবে আছে। অনেক জায়গায় অবকাঠামো যে নষ্ট হয়েছিল পানির তোরে, গত বুধবার রাতের পানির তোরে, সেই অবকাঠামোগুলো এখন ভেসে উঠছে, নষ্ট অবকাঠামো ভেসে উঠছে। এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকা, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এই সমস্ত জায়গার সীমান্তবর্তী এলাকা। ভারত থেকে হঠাৎ বুধবার রাতে যে তীব্র বেগে পানি প্রবেশ করে, সেই তীব্র বেগে পানি প্রবেশের ফলে বিভিন্ন বাড়িঘর নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাঁচা ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। মানুষের দুর্দশার শেষ নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনি সিলেট নগরীর বিভিন্ন ভবনের একতলা পানির নিচে তলিয়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সব কিছু মিলে যেই অবর্ণনীয় দুর্দশার মধ্যে মানুষ ডুবে আছে, সেই অবস্থা থেকে উত্তরণ হতে আরও প্রায় 17-15 দিন লেগে যাবে। যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো তারা সেই দুর্দশা আর কমবে না। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে 7টি উপজেলার আকস্মিক বন্যার মধ্যে মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে তার সবশেষ খবর। দেখছেন সময় সংবাদ। গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নবনির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এরপর 1980 সালে যখন সব রাজনৈতিক দল করার সুযোগ দেয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগও তখন গঠিত হয়। 81 সালে যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমাকে আমার অবর্তমানে সভাপতি নির্বাচিত করে। তখন দেশে ফিরে আসাটাও অনেক বাধা, তারপরেও আমি ফিরে আসি। আমি যখন ফিরে আসি আমি জানি না আমি কোথায় থাকবো, কারণ আমার থাকার কোনো ঘরবাড়ি নেই, আমার চলার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমি ফিরে এসেছি। আমার ছোটো ফুপুর বাসায় এসে উঠি, কোনোদিন ছোটো ফুপুর বাসা, কোনোদিন মেজো ফুপুর বাসা, এইভাবেই থাকতাম। এবং তারপর সারা বাংলাদেশ আমি ঘুরি। কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবা, আমাদের সাথে দেখা হতো জেল গেটে। যখন স্কুলে পড়ি তখনও জেল গেটে যেতাম, কলেজে পড়ি বক্সিবাজার কলেজে পড়তাম, এখন যেটা বদরুন্নেসা গার্লস কোয়ার্টার ছিল, তখন ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, সেখানে আমি পড়তাম। সেখান থেকেও রিক্সা করে জেল গেটে যেতাম। আবার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তারপরেও আমার বাবা জেলে, ওই জেল গেটেই আমাদের সাথে দেখা। আমার মা সব কিছু সামলাতেন। আমার মা কখনো কোনোদিন কোনো ব্যাপারে আমার বাবাকে বলেন নাই যে তুমি জেলে আমাদের কষ্ট হয়, শুধু বলতেন তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলাবো, আমি সব দেখব। এবং এটা ঠিকই যে বাস্তবে সব কিছু আমার মাই করতেন। আমাদের বড় করা, ঘর সংসার দেখা, সাথে সাথে রাজনৈতিক সিদ্ধান্তগুলিতেও তিনি বিরাট ভূমিকা রাখতেন। আন্দোলন সংগ্রামগুলি তিনি সংগঠিত করতেন। একটা স্বপ্নই ছিল, যখন 48 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তখন থেকেই চিন্তা যে পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। কারণ আমাদের সংস্কৃতির উপর আঘাত দেওয়া, ভাষার উপর আঘাত দেওয়া মানে আমাদেরকে তারা অবহেলিত করে রেখেছিল। সারা বাংলাদেশ আমি ঘুরেছি, দেখেছি দারিদ্র্যের কষাঘাতে মানুষ জর্জরিত, একবেলা খাবার জোটে না। আর শিক্ষা, ঔষধ, এগুলি তো চিকিৎসা, এগুলি তো তাদের স্বপ্নই ছিল, কখনো এগুলি পেত না। আর আমার বাবা কিন্তু এটা জানতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা, এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন। এবং একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায়। আর সেই জন্যই সেই 48 সালে ভাষার উপর যখন আঘাত আসলো, তখনই কিন্তু তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে। কারণ এই ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি আসলে পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান ছিল। একসময় পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছেন, দল গঠন করা, মুসলিম লীগকে গঠন করা থেকে শুরু করে সব কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে
সেই পাকিস্তান হবার পরে দেখা গেল আমরা বাঙালিরাই সব থেকে বেশি অবহেলিত, এটাই উনি মেনে নিতে পারেননি, যে কারণে তার ভিতরে এই চেতনাটা সবসময় কাজ করত। কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছিলেন খুব পরিকল্পিতভাবে। সব থেকে যে বিষয়টা ছিল যে মানুষের সঙ্গে সংযোগ করা আর মানুষকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতার চিন্তাটা মানুষের ভিতরে ঢোকানো। কারণ একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করার জন্য তিনিই মানুষের কাছে বেশি গেছেন, আবার সেই মানুষগুলোকে পরিবর্তন করে আবার নতুন একটা আন্দোলনে সম্পৃক্ত করা, এটা খুব কঠিন একটা কাজ ছিল। গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ। শুরু হলো ঈদযাত্রা রেলের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে আগামী 12 জুনের টিকিট। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুল সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে, সুতরাং কাউন্টারের সামনে কোনো যাত্রী চাপ নেই, কোনো ভিড় নেই, কিন্তু ভার্চুয়ালি কিন্তু তীব্র যুদ্ধ হচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আগে যেমন কমলাপুর রেল স্টেশনের সামনে এখানে অসংখ্য মানুষ টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করতেন, সেই যুদ্ধটা আগের মতোই আছে, কিন্তু সেইটি এখন ভার্চুয়ালি যুদ্ধটা শুরু হয়েছে। অর্থাৎ সে সময় যতগুলো টিকিট বিক্রি হতো তার থেকে কিছু টিকিট বেড়েছে, কিন্তু তার বিপরীতে চাহিদা অসীম, যে কারণে অনলাইনের যুদ্ধও কিন্তু তীব্র। অর্থাৎ সকাল 8টায় শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রথম আধা ঘন্টায় আমরা যেটা জানতে পেরেছি, প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয়েছে 60 লক্ষ বার, এবং প্রথম আধা ঘন্টায় বিক্রি হয়ে গেছে প্রায় 12,000 টিকিট। আপনি জানেন যে সকালবেলায় 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, পশ্চিমাঞ্চল, এবং দুপুর 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল দুই শিফটে বিক্রি করার কারণে রেলের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু অধিক সংখ্যক মানুষ একসঙ্গে টিকিট কাটার জন্য সার্ভারে হিট করেন, সেক্ষেত্রে তাদের সার্ভারের নানা ধরনের জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এড়াতে দুই শিফটে ভাগ করে সকালের শিফটে পশ্চিমাঞ্চল এবং বিকেলের শিফটে বিক্রি করা হবে পূর্বাঞ্চলের টিকিট। সকালের শিফটে এখন পর্যন্ত 16টি ট্রেন পশ্চিমাঞ্চলের, সেই ট্রেনের জন্য যে টিকিটের বরাদ্দ প্রায় 16,000 টিকিট, সেই টিকিটে কিন্তু বলা চলে যে 60 লক্ষ বার হিট হয়েছে শুধুমাত্র প্রথম আধা ঘন্টায়। এখন পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, রাজশাহী ট্রেন, বনলতার টিকিট সবগুলো শেষ হয়ে গেছে 12 তারিখের, এবং আজকে মোট 42টি ট্রেনের 32,000 টিকিট পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে বিক্রি হবে। যাত্রীরা খুব বেশি সার্ভারের যে জটিলতা তা নিয়ে কিন্তু এখানে ওই ধরনের অভিযোগ দেওয়ার মতো আমরা কাউকে পাইনি, কারণ হচ্ছে যেহেতু মানুষ টিকিট ঘরে বসেই অনলাইনে কাটছেন। এই ছিল আমার কাছে রেলের ঈদের আগাম টিকিট বিক্রির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর মিরপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। এদের আগে চলতি মাসের পণ্য কার্ডধারীদের হাতে পৌঁছানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী অর্থবছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি শুরুর আশা প্রকাশ করেন তিনি। দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায়, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে গতবারের চেয়েও বেশি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল মিলবে 4 জুন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে 353 থেকে 383 আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182 আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত
মত বলছে বিজেপি এবার এককভাবেই 315 আসন পেতে পারে, আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 74টি আসন। শনিবার 7 দফার ভোট পর্বের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে, আর সেখানেই এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী 400 আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়েছে। দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলেও বিজেপি এবার খাতা খুলতে পারে বলেও আভাস সমীক্ষায়। আর মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এই ছিল সময় সংবাদ। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শালা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।